আমি যখন মিশরে চাকরি করি, এক রাষ্ট্রদূত ছিল আমার। এই রাষ্ট্রদূত আবার এই আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই লোক আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করিয়েছে। অর্থাৎ উনি চুরি করলো, আমি সই করলাম, একটা প্যাচের মধ্যে উনি আমাকে ফেলে দিল। অর্থাৎ দূতাবাসে কাজটা কিভাবে হয়, সাধারণত একজন হেড অফ মিশন থাকে আর একজন দূতালয় প্রধান থাকে। মানে সাধারণত আমাদের 2জন অফিসারের মিশন হয়, মিশরে সেটাই ছিল। আর 3জন আসলে সিস্টেমে থাকে টাকা অনুমোদন করার ক্ষেত্রে। তা আমি এখানে থেমে থাকতাম, কিন্তু এই লোকটা আমাকে দিয়ে এই 4 লাখ টাকা চুরি করার পরে দেখি যে তার সাহস বেড়ে গেছে। সে এই 2 আনা 4 আনা 6 আনা প্রতিদিন টাকা চুরি করতে চায়। তখন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস। আমি মাথা গরম করে মিজারুল কায়েসকে ফোন করলাম। মিজারুল কায়েস আমাকে বললেন যে তুমি এখনই লিখিত দাও। আমি লিখিত দিলাম, এই আগুন লেগে গেছে। বাবারে বাবা, আমি যে রাষ্ট্রদূতের কথা বলছি উনি কিন্তু জামাতে ইসলামের সমর্থক, সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, বিএনপিরও সমর্থক। অর্থাৎ বিএনপির সমর্থক জামাতের সমর্থকদের মধ্যে কিন্তু আপনি খুব একটা পার্থক্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে। প্রতিদিন কোলাকুলি করে, আমি অফিসে ঢুকলেই কান্নাকাটি করে আর কোলাকুলি করে, বলে যে হারুন আসো, আমরা 2জনে একটা লিখিত দেই যে এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, আসলে এখানে কোনো টাকা তসরুপ হয় নাই। আমার আসলে রাগ একটু বেশি বা আমার আত্মমর্যাদা একটু বেশি, এবং আমি একবার যে পজিশন নেই সেখান থেকে আমি সরে আসি না। আমি জানি যে আমার উপর পুরা সিস্টেম ক্রোধান্বিত, তবু আমি কিন্তু ওই কাজটা করি নাই, আমি লিখিত দেই নাই। আমাদের সবার প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে জানিয়েছেন তিনি মন্ত্রী হওয়ার আগেই তার 4টা গাড়ি এবং 4টা ড্রাইভার ছিল। কোনো এক সংসদ সদস্য ওনাকে বোধহয় একটু উস্কাচ্ছিলেন যে উনি অন্য কারো গাড়ি চড়েছিলেন। খুব সম্ভবত এস আলমের গাড়ি চড়ার যে বদনাম ওনার নামে উঠেছিল সেটাকে ইন্ডিকেট করার এই উত্তর সালাউদ্দিন সাহেব দিলেন, এবং উনি বললেন যে উনি একেবারে গরিব না। অর্থাৎ ওনার কথায় যেটা বোঝা যায় যে 4টা গাড়ি এবং 4টা ড্রাইভার থাকা মোটামুটি একজন গরিব মানুষ আর কি, একেবারে গরিব না। যা হোক, শেষ কথাটা হয়তো আসলে প্যাঁচের কথা হয়ে যায়, কিন্তু 4 গাড়ি 4 ড্রাইভার, তাহলে বাড়ি আছে, অনেক কিছু আছে। এর প্রেক্ষিতে আসলে আমি দুর্নীতি নিয়ে আলোচনা করব। তবে নিশ্চিত থাকুন, কোনোভাবে এই আলোচনাটা আমি সালাউদ্দিন আহমেদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, এবং তার সম্পর্কে খুব বেশি বলবো না। যদিও হয়তো তার সম্পর্কে 2-1টা যা জানি সে কথা বলবো, কিন্তু মূলত এটা হলো বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলোচনা, এবং আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশের একজন সচিব যে বেতন পায়, কিংবা পুলিশের আইজিপি যে বেতন পায়, এরা যদি সারা জীবন আপনার চাকরি করে, যেই বেতন পায় সেই বেতন গ্রহণ করে, যেই পেনশন পায়, গ্র্যাচুইটি পায়, সেটা গ্রহণ করে, এবং তার যদি 4 থেকে 5জন সদস্যের একটা পরিবার থাকে, একটা ডিসেন্ট জীবন যাপন করে, কোনোভাবেই এই কোনো পোস্টের মানুষ শেষ জীবনে কিন্তু সে একটা বাড়ি করতে পারবে না। অর্থাৎ 4-5 রুম বা 3 রুমের একটা 1তলা 2তলা বাড়ি সে কিন্তু আসলে করতে পারবে না, যেই বেতন সরকার তাকে দেয়। আবার অন্যদিকে দেখেন, পুলিশের একজন দারোগা, কিংবা আমরা যেটা শুনি মতিঝিল থানার এসপি ধরেন, বা অফিসার ইনচার্জ, ওসি আর কি, বা যে কোনো একটা থানার ওসি, পুলিশে যারা ওসি পর্যায়ে বা এসআই পর্যায়ে চাকরি করে, ইনকাম ট্যাক্সে যারা ছোট চাকরি করে, বড় চাকরি করে, কাস্টমসে যারা ছোট চাকরি করে, বড় চাকরি করে, এই যে ক্ষেত্রগুলা বললাম, এখানে প্রতিটা মানুষ যখন সে রিটায়ারমেন্টে চলে যায়, সে যদি কারো চোখে না পড়ে, সে এক একটা মানুষ কত টাকার মালিক হয় এগুলা কি আমরা জানি, কিন্তু আমরা এগুলো নিয়ে খুব একটা ভাবি না। এটা আমাদের গা সওয়া হয়ে গেছে। ঠিক একই অন্যান্য ক্ষেত্রেও, সরকারি চাকরিতে যেখানে যত সুবিধা আছে, প্রশাসন ক্যাডারে অনেক জায়গায় সুবিধা আছে, সচিবদের বড় বড় কাজে সুবিধা আছে, এবং বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে অসংখ্য সরকারি কর্মচারী এবং রাজনীতিবিদ, যাদের হয়তো জীবন শুরু হয়েছে আপনার অত্যন্ত দারিদ্র্যের মধ্য দিয়ে, পিতামাতার দরিদ্র, তারাও কিন্তু বড় কোনো সুযোগ পেয়ে গেলে একসময় এসে এত অঢেল টাকার মালিক হয়ে যায়। এটা সার্বিকভাবে সমাজে কিন্তু একটা বিশাল ক্ষোভের সৃষ্টি করে। কিন্তু এই জিনিসটাও আবার মনে রাখতে হবে যে সরকারি চাকরি তো প্রায় 10-12 লাখ মানুষকে দেয়া হয় বিভিন্নভাবে। এর মধ্যে কিন্তু এই যে এত অঢেল অর্থের মালিক হতে পারে, এই পদগুলা বা এই সংখ্যাটা কিন্তু ওই যে আপনার 10 লাখ 20 লাখ মানুষ সরকারি চাকরি করে, 10 লাখ বা 15 লাখ, 20 লাখ হয়তো হবে না, তাদের তুলনায় কিন্তু এই সংখ্যাটা কম। আবার এটা জমে জমে কিন্তু
প্রতি বছর ধরেন যদি এই অর্থ বানানো কর্মচারীর সংখ্যা যদি ধরেন 1 লাখ হয় 10 লাখের মধ্যে, প্রতি বছর 1 লাখ যদি আপনার রিটায়ারমেন্টে যায়, 1 লাখ হবে না সংখ্যাটা, আসলে এই সংখ্যাগুলো তো বিতর্কিত, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি, 50,000ও যদি হয়, 20,000ও যদি হয়, প্রতি বছর ধরেন 20,000 রিটায়ারমেন্টে গেল। এইভাবে রিটায়ারমেন্টে যাওয়ার পর এই লোকটা আরো ধরেন 20 বছর বেঁচে থাকে, প্রতি বছর 20,000, তার সাথে আমরা যদি 20 গুণ করি 4 লাখ 5 লাখ, এইরকম মানুষ কিন্তু সমাজে অঢেল সম্পত্তির মালিক, এবং নিশ্চিত থাকেন যে সে এই অর্থটা কিন্তু সৎ পথে রোজগার করেনি। রাষ্ট্র কিন্তু কখনো এই সমস্যাটার গভীরে ঢোকে না। সমস্যাটার গভীরে ঢোকার রাস্তাটা কি? রাস্তা হলো একজন মানুষকে যদি তুমি সরকারি চাকরি দাও, তাহলে তাকে একটা ডিসেন্ট লাইফ পরিচালনা করার একটা সুযোগ করে দাও, এবং তুমি দুর্নীতি খড়গহস্তে বন্ধ করো। আমরা এই ইস্যুটাতেই ঢুকি না। আমরা মনে করি যে এইটা আসলে বাংলাদেশে সমাধানযোগ্য না, অর্থাৎ দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমরা কিছুদিন আগে তারেক রহমান সাহেবকে বলতে শুনেছি না যে দুর্নীতিতে জিরো টলারেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না, অর্থাৎ উনি তো বিশ্বাসই করেন না যে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আসলে এটা যে তারেক রহমানকে অনেকে আমরা এই ব্যাপারে খুঁচিয়েছি, যেহেতু আমি তারেক রহমানের বিরোধী রাজনৈতিক দল করি, আমি যদিও খোঁচাইনি এই ব্যাপারে, কিন্তু জিনিসটা হলো যে সমাজে এটা বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সবার কিন্তু এই একই ফিলোসফি যে বাংলাদেশে বড় কিছু করতে হলে দুর্নীতি করতে হবে। এবং এইটা আমরা সরকারি কর্মচারীদের, রাজনীতিবিদদের চোখের সামনে পাই, তাদেরকে দেখি, তাদের ব্যাপারে আমাদের এটা মনে হয়। কিন্তু আসলে যারা এনজিও করে, যারা বিভিন্ন ধরনের আপনার শ্রেণী পেশা নিয়োজিত ব্যবসায়ীরা দেখবেন, একটা ব্যবসায়ী তার হয়তো 10,000 কোটি টাকা আছে, সে একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সার করে, উদ্দেশ্য একটাই যে ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যতটুকু ক্ষমতা আছে সেটা যেন সে প্রয়োগ না করে, সেখানে যেন শৈথিল্য দেখায় এবং লোকটার যেন ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। এইভাবে আপনার সরকারি কর্মচারী এবং বেসরকারি মানুষ, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ, সবাই কিন্তু বাংলাদেশে যারা কোনো ধরনের ক্ষমতা গ্রহণ করতে পারে, তারা মনে করে যে এই যে অবৈধ অর্থ রোজগার, এটা কিন্তু তার অধিকার এবং এটাতে কোনো তার অপরাধ হয় না। কোনো জায়গায় দেখবেন যে, যেমন আমাদের পররাষ্ট্র ক্যাডারে আমি বলতে পারি, আমি অনেক চোরের সাথে চাকরি করেছি, অনেক চোর দেখেছি। এখানে একটা জিনিস হলো যে এখানে আসলে চুরি করার সুযোগটাই একেবারে কম। চুরি করার সুযোগ একেবারে কম কেন? এখানে আসলে যে বাজেট দেওয়া হয় বিভিন্ন জায়গায়, কোথাও যদি বাড়ি টাড়ি কেনা হয় বা বাড়ি ঘর নির্মাণ করা হয়, বড় কিছু থাকে, আগে যেমন কনসুলার কাজগুলোতে পাসপোর্ট রিনিউ, যেগুলো এখন অনেকটা এখনো আছে বিভিন্ন কারণে, মানে আসলে এইসব ডিটেলসে আমি আলোচনায় যাব না। সোজা কথা হলো যে পররাষ্ট্র ক্যাডারে আসলে চুরি করার সুযোগটা অনেক সীমিত। আমার যেমন একটা অভিজ্ঞতা আছে, আমি যখন মিশরে চাকরি করি, এক রাষ্ট্রদূত ছিল আমার। এই রাষ্ট্রদূত আবার এই আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই লোক আমাকে দিয়ে 4 লাখ টাকা চুরি করিয়েছে, অর্থাৎ উনি চুরি করলো, আমি সই করলাম, একটা প্যাচের মধ্যে উনি আমাকে ফেলে দিল। তো 4 লাখ টাকা চুরি করার পর এটা নিয়ে আমি মেনে নিলাম, ঠিক আছে 4 লাখ টাকা চুরি করলো। অর্থাৎ দূতাবাসের কাজটা কিভাবে হয়, আপনার সাধারণত একজন হেড অফ মিশন থাকে আর একজন দূতালয় প্রধান থাকে, মানে সাধারণত আমাদের 2জন অফিসারের মিশন হয়, মিশরে সেটাই ছিল। আর 3জন আসলে সিস্টেমে থাকে টাকা অনুমোদন করার ক্ষেত্রে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আর রাষ্ট্রদূত, এইভাবে 3জনের সইয়ে টাকাটা চুরি হয়। মূলত রাষ্ট্রদূত কি করলো না করলো এটা নিয়ে নিচের দিকে তারা ওইভাবে আসলে কোনো ধরনের মাথা ঘামায় না, ঘামালে আসলে এটা মানে চাকরিও চলে যেতে পারে। তা আমি এখানে থেমে থাকতাম, কিন্তু এই লোকটা আমাকে দিয়ে এই 4 লাখ টাকা চুরি করার পরে দেখি যে তার সাহস বেড়ে গেছে, সে এই 2 আনা 4 আনা 6 আনা প্রতিদিন টাকা চুরি করতে চায়। তখন পররাষ্ট্র সচিব ছিল মিজানুল কায়েস। আমি মাথা গরম করে মিজানুল কায়েসকে ফোন করলাম। মিজানুল কায়েস আমাকে বললেন যে তুমি এখনই লিখিত দাও। আমি লিখিত দিলাম, এই আগুন লেগে গেছে, বাবারে বাবা। তারপরে ওই রাষ্ট্রদূত, এমন কোনো কথা নাই, সে কিন্তু 2 দিন পরে ঢাকায় চলে গেছে বিপদ আজ করে। ঢাকায় গিয়ে এবার আমার নামে এত মিথ্যা কথা রটনা করতে পারে একজন সরকারি কর্মচারী, যা না তা, এবং আমাকেও বিশাল চোর বানিয়ে দিয়েছে। পরবর্তীতে সেটার উপর একটা তদন্তও হয়েছে।
তদন্ত হওয়া, এর মধ্যে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের লোকজন আমাকে ধরেছে যে একটা আমরা ভুল করে ফেলছি। আমি মানে যে ব্যক্তির নামটা এখানে নিতেও পারি, কারণ এগুলো পুরোনো নাম, আবার নিচ্ছিও না, যা হোক, উনিও আমাকে ধরেছে। প্রতিদিন কোলাকুলি করে, আমি অফিসে ঢুকলেই কান্নাকাটি করে আর কোলাকুলি করে, বলে যে হারুন আসো, আমরা দুইজনে একটা লিখিত দেই যে এটা আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, আসলে এখানে কোনো টাকা তছরূপ হয় নাই। আমার আসলে রাগ একটু বেশি, বা আমার আত্মমর্যাদা একটু বেশি, এবং আমি একবার যে পজিশন নেই সেখান থেকে আমি সরে আসি না। আমি জানি যে আমার উপর পুরা সিস্টেম প্রধান্বিত, তবু আমি কিন্তু ওই কাজটা করি নাই, আমি লিখিত দেই নাই। পরবর্তীতে আরেক রাষ্ট্রদূত, মানে যিনি আমার বস ছিলেন, ওনার থেকেও সিনিয়র একজনকে দিয়ে ওইখানে তদন্ত করিয়েছে। যাও, তদন্তে অনেক কিছু, পরবর্তীতে ওই রাষ্ট্রদূতের চাকরিটা আর ছিল না। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে, কিংবা বলতে পারেন যে পুরো পাবলিক সার্ভিসে এটা খুব একেবারে ইউনিক একটা ঘটনা, যে একজন সাবঅর্ডিনেট কমপ্লেন করাতে একজন সিনিয়রের চাকরি চলে গেছে। এটা সাধারণত প্রতিষ্ঠানগুলো করতে দেয় না। সিনিয়রের যত দোষী থাকুক এটা তারা করতে দেয় না, কারণ তারা মনে করে যে এটা যদি করতে দেওয়া হয় তাহলে সিস্টেমগুলো চলবে না, সব জায়গায় সাবঅর্ডিনেটরা বেয়াদবি শুরু করে দিবে। অবশ্য ওই রাষ্ট্রদূত এটাও উল্লেখ করেছিল যে আমি ওনাকে মেরেছি। আসলে আমি মারিও নাই, মারতেও যাইনি, আমি চিৎকার করেছিলাম বিভিন্ন কারণে। একদম অতি নিম্নমানের লোক ছিল। যে লোকটার কথা বলছি, দেখেন, এই লোকটা একটা টাকা চুরির সুযোগ পেলে কিন্তু ছাড়তো না। আবার এই একই লোক, তার সাথে কোথাও যাচ্ছি, মনে করেন আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে, সাথে সাথে ওই জায়গাতে গাড়ি বন্ধ, অথবা গাড়িটা শুধু, আমি ইজিপ্টের কথা বলছি, ওখানে তো রাস্তায় রাস্তায় মসজিদ, নিকটতম মসজিদে যাবে, এতটুকু গাড়ি বন্ধ, গাড়ি মসজিদে যাবে, উনি সেখানে নামাজ পড়বেন, পড়ে এসে আবার কিন্তু উনি চুরি করবেন। এটা কেন বলছি জানেন? আমাদের অনেকের ধারণা আছে যে জামাতে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি যে রাষ্ট্রদূতের কথা বলছি উনি কিন্তু জামাতে ইসলামের সমর্থক, সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, বিএনপিরও সমর্থক। অর্থাৎ বিএনপির সমর্থক, জামাতের সমর্থকদের মধ্যে কিন্তু আপনি খুব একটা পার্থক্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি আদর্শিক ক্ষেত্রে যান, আমার এই রাষ্ট্রদূতকেও কিন্তু মেলাইন করা আমার আজকের উদ্দেশ্য না। ওনার যখন চাকরিটা চলে যায়, চাকরি চলে যাওয়ার পেছনে কারণ দেখিয়েছিল, আসলে এটা কিছু একটা কারণ হয়তো ছিল। আমি অবশ্য আর অপরাধ বোধে না ভুগতেই পারি, কারণ অফিসিয়ালি আসলে ওনার চাকরি চলে যাওয়ার জন্য কারণ ছিল যে ওনার 2 স্ত্রী ছিল, এবং পরিবার সংক্রান্ত সমস্যা, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ইত্যাদি কারণে চাকরিটা অবশ্য আওয়ামী লীগ সরকারের হাতে যায়। কিন্তু ওনার যখন চাকরি চলে যায় আমার খারাপ লেগেছিল। খারাপ কেন লেগেছিল জানেন? আমাদেরই আরেক সিনিয়র বস বলেছিলেন যে তোমরা যে 4 লাখ টাকা নিয়ে ঝগড়াটা করলে, আমি আসলে 4 লাখ টাকা নিয়ে ঝগড়া করিনি, 4 লাখ টাকা খেয়ে ফেলছে রাষ্ট্রদূত, আমার কি এসে যায়, কিন্তু প্রতিদিন খেতে চায়, আর প্রতিদিন আমাকে এই নোংরা কাজটা করতে হয়, কাগজ বানাইতে হয়, আর মানে আমার কাছে এটা খুবই একটা ন্যাক্কারজনক কাজ। আর যেহেতু জামাতের সমর্থক, বিএনপি সমর্থক, আমার সাথে তো বিশাল সাংস্কৃতিক বৈষম্য, মানে ব্যবধান তার। একজন জামাত যেই সংস্কৃতির বহন করে, আমি তো সেই সংস্কৃতির লোকের সাথে আসলে মিশতে পারি না। এখানে একটা সমস্যা ছিল, বাট এটা আসলে কোনো সমস্যা না, আমি একা থাকতে পছন্দ করি, আমার পড়াশোনা ইত্যাদি সবকিছু আছে। মূল সমস্যা হলো যে প্রতিদিন টাকা চুরি করতে চায়, প্রতিদিন তার টাকা বানিয়ে দিতে হবে। সেটা কিন্তু খুব বেশি টাকাও না, সেটা একেবারেই বেশি টাকা না, কিন্তু আসলে কাজটা করতে আমার অত্যন্ত বিরক্ত লাগতো। আমি সেই জন্য করেছি কি, আমি কমপ্লেন করে দিয়েছি। পরে আমাদের আরেক বস যেটা আমাকে বলেছিলেন যে দেখো তুমি 4 লাখ টাকা নিয়ে ঝগড়া করছো। উনি আবার ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রোডস অ্যান্ড হাইওয়ে থেকে চাকরি করে ফরেন সার্ভিসে ঢুকেছেন। উনি বলেছেন যে একটা দূতাবাসে তখন ধরেন 5 কোটি টাকা ছিল বছরে বাজেট। উনি আমাকে বলেছিলেন ওই রোডস অ্যান্ড হাইওয়ে চাকরি করা ওই ইঞ্জিনিয়ার কাম ডিপ্লোমেট, উনি বলেছেন যে রোডস অ্যান্ড হাইওয়েতে একজন এও, মানে দ্বিতীয় শ্রেণীর অফিসার, যেটা ফরেন সার্ভিসে যাদের আসলে কোনো টাকার ক্ষমতাই নেই, তারাই নাকি এরকম 6 কোটি 10 কোটি টাকা নিজেরাই খরচ করতে পারে, নিজেরাই নিয়ন্ত্রণ করে। এবং আপনারা জানেন কিনা জানি না, রোডস হাইওয়ে এই জায়গায় যারা ইঞ্জিনিয়ার আছে, এরা যে কি পরিমাণ অঢেল অর্থের মালিক হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না, আপনারা যদি এই জায়গাগুলো না জানেন। আমি আর নিজের জন্য কিন্তু ওটা জানার অবস্থা ছিল যে 4 লাখ টাকা নিয়ে আমি তিলকে তার করে ফেললাম। এছাড়াও কিন্তু আমি বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে নানান ব্যবস্থা নিয়েছিলাম, এবং কোনো জায়গায় বেশ বড় সাকসেস পেয়েছিলাম। তবে সেগুলো হয় কি, আমরা তো ওই 1000 কোটি টাকার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তো না, ওগুলো আসলে এখানে বলার জন্য আমি বলছি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, এই আর কি। এই রাষ্ট্রদূত আর সালাউদ্দিন সাহেব দুইজনেই তারা আইন বিভাগের, এবং রাষ্ট্রদূতের খুবই ছিল যে উনি আমাকে সবাই ভয় এটাই দেখিয়েছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে
সালাউদ্দিনকে দিয়ে কিন্তু তোমাকে যেই বাঁশ দিবে এই লোক, আমি আসলে অত ভয় পাই নাই। আপনারা তো বুঝতে পারছেন, ভয় পেলে কি আমি এইভাবে চাকরি ছেড়ে দিয়ে এখন এই কাজগুলো করি? আমি ভয় পাইনি, যা হওয়ার হবে। বিএনপি অবশ্য আর ক্ষমতায় আসে নাই, আর লোকটারও চাকরি চলে গেছে। সত্য কথা, চাকরি চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল। এই লোক আর সালাউদ্দিন, ইনারা আইন বিভাগের ছাত্র ছিলেন। আমাকে আরেক সরকারি কর্মচারী বলেছে সেই লোকটাও কিন্তু একটু বাটপার টাইপের, তবে এই কথাটা সে মিথ্যা বলেনি। সেই লোক আবার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছিল, যার কথা বলছি। ওনার কাছ থেকে আমি যেটা শুনেছি যে এই সালাউদ্দিন সাহেব, আর আমি যার কথা বলছি নামটা মুখে আসছে কিন্তু কষ্ট করে থামাচ্ছি, ইনারা যখন আইন বিভাগে পড়তেন, ইনারা ছাত্রদল করতেন দুজনেই, এবং যেই কাজটা করতেন ওই যে ইয়েতে বাকি মানে পয়সা না দিয়ে খেতেন। ক্যান্টিনে কিন্তু যারা মাস্তান টাইপের ছেলেরা থাকে বিভিন্ন ক্যান্টিনে, ওরা কিন্তু পয়সা দিয়ে খায় না ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই সময়টা তো ছাত্র দলের স্বর্ণ যুগ ছিল, বিশেষ করে সালাউদ্দিন সাহেবরা যখন ছাত্র দল করতেন বা কত বড় নেতা ছিলেন জানি না, এইটা আমার কাছে সঠিক তথ্য মনে হয়েছে। সাধারণত দেখেন, হলে যারা বাকি খায় এরা কিন্তু মাস্তান এবং দরিদ্র ছেলে মেয়ে। আমিও দরিদ্র ছিলাম, কিন্তু আমি টিউশনই করতাম, আমি খুব ভালো খেতাম। হলে আবার ওই সাহস নাই মাস্তানি করে ইয়ে থেকে, হল থেকে। সাহস না, আসলে এই সংস্কৃতির এই রুচির মানুষই আমি না, কিন্তু কথায় কথায় সব কথা তো আর আপনারা বিশ্বাস করবেন না, সেই জন্য বলছি। সাধারণত হলে দরিদ্র ছেলেরা এবং মাস্তানি করে, দরিদ্ররাই কিন্তু মাস্তানির শিকার হয়, ওরাই ক্যাডার হয়, ওরাই নানান মাস্তানিতে জড়িত হয়ে পড়ে, পরবর্তীতে ক্যাডার ট্যাডার হয়। এই যে ইলিয়াস আলী বা অনেক তো আছে, এরা কিন্তু মূলত দেখবেন যে অনগ্রসর সমাজের অংশ। কিন্তু সেটা যদি হয়, সালাউদ্দিন সাহেবের অর্থনৈতিক অবস্থা, ওনার বাড়ি ঘর কি এগুলো তো জানি না, কিন্তু ওইটা হতে পারে যে উনি ধনির ছেলে, আবার হলে বাকিও খেতেন, হলে যে উনি বিনা পয়সায় খেতেন, প্রতিদিন না খেলেও প্রায় খেতেন, এটা কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও হলে থাকা ছাত্র, আমি এগুলা জানি। সেই সালাউদ্দিন সাহেব দেখেন, উনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস ছিলেন। তারপরে উনি রাজনীতিতে যোগ দিয়েছেন সরকারি চাকরি ছেড়ে। তারপরে উনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তারপরে তো ওনার ওই 17 বছর বিদেশে ভারতে থাকা ইত্যাদি, এই হলো ওনার মোটামুটি ক্যারিয়ার। এর মধ্যে উনি স্বীকার করছেন যে ওনার 4টা গাড়ি, 4টা বাড়ি আছে। এবং আপনারা জানবেন যে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন কক্সবাজারে দাঁড়িয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের অর্থনীতির ব্যাপারে অনেক কথা বলেছিলেন। আমি অবশ্যই এখানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব যত অর্থ বানান বা যাই হন না কেন, সালাউদ্দিন সাহেবের চেয়ে একজন নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর, সে যদি একেবারে সাধু সন্ন্যাসীও হয়ে থাকে। আর ওরা কি আসলে সাধু? আমাদের ওই যে ধারণাটার কথা বলছিলাম, যে জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষের মনে একটা ধারণা আছে যে এরা অর্থনৈতিক দুর্নীতি করবে না। আপনারা দেখবেন সচিব বদিউর রহমান, যার কাপড় চোপড় কথাবার্তা দেখে বোঝা যায় যে লোকটা সৎ, উনিও কিন্তু সুনাম করছেন যে জামাতের লোকজন পকেটের পয়সা দিয়ে মানে দলীয় কার্যক্রম চালাতো। কিন্তু ওই জিনিসটা বদিউর রহমান কেন বলেন না? জামাতের মুজাহিদ আলী হাসান মুজাহিদ যখন আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করত, বেটা টাকা খায় নাই এই যুদ্ধাপরাধী, কিন্তু সে কত হাজার জামাতের ক্যাডারকে চাকরি দিয়েছে। হ্যাঁ, কতভাবে সে এই বিভিন্ন এনজিওর মাধ্যমে জামাতকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটা যদি বদিউর রহমান সাহেব আপনি একটু বলেন, তাহলে আমরা কিন্তু বাধিত হব। না হলে কিন্তু আপনাদের এইসব কথাবার্তা সমাজে রং সিগন্যাল যায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের সমাজে জামাত যে আসলে ক্ষমতা দখল করলে দুর্নীতি থাকবে না, এটা মানুষের কিন্তু ওভারহেলমিং বিশ্বাস আছে। কিন্তু দেখুন তো, এই যে আত্মঘাতী জঙ্গিগুলা, এই সার্জিস, হাসনাত, নাসির, নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ আলম, প্রতিটা কিন্তু জামাতের আত্মঘাতী জঙ্গি। এরা রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরে, এমনকি আসিফ নজরুল সবচেয়ে বেশি দুর্নীতিবাজদের একজন ছিল এই ইউনুসের ডাকাততন্ত্রে। এরা যে কত হাজার কোটি টাকা লোপাট করেছে, বাংলাদেশের মানুষ একদিন হয়তো এই জিনিসটা জানবে, এখনো জানতে পারছে না। কিন্তু আত্মঘাতী জঙ্গিগুলা বা এই আসিফ নজরুলরা হঠাৎ করে এদের দুর্নীতি এত বেড়ে গেছে কেন জানেন? এই দুর্নীতিটা বেড়ে গেছে, এটার মূল কারণ ছিল এরা তো পেরিফেরি থেকে আসলে রাষ্ট্র পরিচালনাটা জানতো। আমাদের সমাজের তথ্য বলুন, ফিলোসফি বলুন, সচেতনতা এটাই যে রাষ্ট্র ক্ষমতায় গেলেই হাজার কোটি টাকা বানিয়ে ফেলতে হবে। ফলে দেখা গেছে এই ধারণা নিয়ে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আগে যেসব খাতে দুর্নীতি হয় নাই, মনে করেন যে ট্রান্সফারে আগে দুর্নীতি হতো না, ডিসি ট্রান্সফার বা আমরা যেগুলো জানি এখন, আগে যেগুলাতে দুর্নীতি হতো না সেগুলাতেও কিন্তু এরা দুর্নীতি করেছে। ফলে এরা এত বেশি দুর্নীতি করার সুযোগ পেয়েছে।
আর মানুষ এখনো মনে করে যে জামাত আসলে বোধহয় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এর কারণ হলো মানুষ এখনো এই যে আত্মঘাতী জঙ্গিগুলা যারা 24শে জুলাইয়ের জঙ্গি উত্থান করলো, সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ, সজীব, এদেরকে আসলে ঠিক জামাত মনে করে না। এটাও একটা অদ্ভুত সমাজ আমাদের। মানে হলো যে তারা কোনোভাবেই ওই দিকটা, জঙ্গিবাদটাকে তারা এত ভালোবাসে, ওই জায়গাটা কিন্তু তারা কোনোভাবে আপনার খুঁটিয়ে দেখতে চায় না। অথচ এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রত্যেকটা ছেলে কিন্তু শিবির, গুপ্ত জঙ্গি। কিন্তু ওরা যখন ক্ষমতা স্বাদ পেয়েছে, চুরি কিন্তু সবার চেয়ে বেশি করেছে। আমরা যদি এই তথ্যটাও সার্বিকভাবে সমাজে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো ওই ভুলটা মানুষের একটু ভাঙানো যাবে যে জামাত অর্থ চুরি করবে না। আসলে বিষয়টা হয়ে গেছে কি, যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ। এটা দিনকে দিন বাড়তে থাকবে। কারণ হলো আমরা ওইভাবেই বিশ্বাস করে এসেছি যে সরকারি কর্মচারীদের বেতন দিতে চায় না। সাইফুর রহমান সাহেব কখনো সরকারি কর্মচারীদের বেতন বাড়াইতে চাইতো না। কেন সরকারি কর্মচারীদের বেতন বাড়াইতে চাইতো না? কারণ হলো উনি ধরে নিয়েছিলেন যে এরা চুরি করবে। কিন্তু সত্য কথা হলো সবাই কিন্তু চুরি করার সুযোগ পায় না, পাইলে হয়তো সবাই করত। অর্থাৎ যখন আমাদের এই ফিলোসফিটা সাইফুর রহমানের একা না, অনেকের আছে। তবে এটা বলবো যে আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব এসে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কখনোই এদের কোনো কিছু ভাতা টাতা বাড়ে না। দীপু মনি, মিজারুল কায়েস, ওনারা দুইজন বাড়িয়েছিলেন। পরে ইউনুস ধাক্কায় কিছু ফরেন সার্ভিসের কিছু অফিসার গিয়ে কাছে গেছে, পিনাকির কাছে, পিনাকি এদেরকে ধমক দিয়ে তখন ওদের কিছু ভাতা বাড়িয়ে দিয়েছে। কাজটা আমি মনে করি ভালো হয়েছে। কিন্তু কথা হলো যে আপনি টাকা দিবে, যদি আপনি বেতন বাড়ান, আপনি কি দুর্নীতি বন্ধ করার কোনো সিস্টেম আপনি ব্যবহার করছেন? করা হচ্ছে না। কারণ এই দিকটা আসলে কোনো সময় কোনো কাজ করা হয়নি। অনেক সময় দেখা গেছে দুর্নীতি দমন কমিশন এই আপনার ওই যে 4 আনা 6 আনা যারা চুরি করে ওদের পেছনে যায়, কিন্তু সত্যিকারের যেসব জায়গায় দুর্নীতি হয় ওখানে তারা যায় না, কারণ ক্ষমতাসীনদের সবাই ভয় পায়। আমাদের সমাজের দুর্নীতির মূলত কারণ আপনার দুটো কারণ। এটা আপনারা, আমি এখানে ব্যাখ্যা করলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সর্বপ্রথম কারণ হলো রাষ্ট্র দুই ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা ধরে নিচ্ছি যে কোন দিন সার্জিস, হাসনাত এসে আমাদের উৎখাত করবে, আমরা যেদিন পালিয়ে যাব আমার পকেটে টাকা থাকতে হবে। ঠিক বিএনপিও তাই ভাবছে যে কোন দিন আওয়ামী লীগ এসে আমাকে উৎখাত করবে, সেদিন কিন্তু আমার পকেটে টাকা থাকতে হবে। এই বিভাজন কিন্তু দুর্নীতির জন্য অনেকাংশে দায়ী। এই জন্য দুর্নীতিটাকে কেউ ঠিক করতে চায় না। আর একটা হলো আপনার ধর্ম। অর্থাৎ মানুষ মনে করে, এই 2 দিন আগে ফেসবুকে পড়লাম, শাবানা, বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়িকা, তার ছেলে মেয়ে সব অক্সফোর্ড, হার্ভার্ড কি পড়িয়েছে, কিন্তু নিজে একটা মাদ্রাসা বানিয়েছে। অর্থাৎ শাবানার যে বাহু দেখা গিয়েছে, শাবানা যে মানে টাইট ব্লাউজ পরে নেচেছেন, হ্যাঁ, শাবানা হয়তো স্কার্ট পরে নেচেছেন, তার উরু দেখা গিয়েছে। এই জন্য উনি এখন ভীষণ অপরাধ ভোগেন এবং উনি মনে করেন যে এই অপরাধের আপনার একমাত্র ব্যবস্থা উনি জানেন একটা মাদ্রাসা তৈরি করে দেয়া। একইভাবে আমি নিশ্চিত বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সব রাজনৈতিক দলের মানুষ মনে করে যে যেহেতু ধর্মের মধ্যে এক ধরনের ব্যবস্থা আছে যে মৃত্যুর আগে কলমাটা পড়ে নিলে বেহেশতে চলে যাবে, এবং মৃত্যুর আগে দুর্নীতিটাও হলো যে আপনার কবিরা গুনাহ। প্রত্যেক কবিরা গুনাহ ইসলাম ধর্মে মাপ আছে যদি আপনি খাস দিলে দোয়া করে মাপ চেয়ে নেন এবং আর অপরাধটা না করেন। তো একটা মানুষ যদি ধরেন সে চাকরি করছে, সে রিটায়ারমেন্টে চলে গেলে তো তার আর এই অপরাধ করার দরকার নেই, অলরেডি তো সে লাল হয়ে গেছে টাকা কামাই করে। সেদিন সে হজ করে এসে সে দোয়া পড়ে, হ্যাঁ, সে মাপ পেয়ে গেল। আর আরো বাড়তি হিসাবে সে একটা মাদ্রাসা তৈরি করলো। অর্থাৎ ধর্মের মধ্যে দুর্নীতিবাজদের সহজে মাপ করে দেওয়ার রাস্তাটা দুর্নীতিবাজরা পেয়ে যায়। অর্থাৎ রাষ্ট্র একদিক থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয় না, প্রচুর হয়রানি করে দুর্নীতির নামে, কিন্তু সত্যিকারের দুর্নীতি বন্ধের জন্য রাষ্ট্রের কোনো কার্যকর ব্যবস্থা নেই। যতই দুর্নীতি দমন কমিশন বলুন, এই বলুন সেই বলুন, কোনোটা কিন্তু কার্যকর ব্যবস্থা না। অর্থাৎ রাষ্ট্রের ইচ্ছাটাই নেই। রাষ্ট্রের ইচ্ছা বলতে রাষ্ট্র যারা চালাবেন তারা ওই ফিলোসফিটাতেই বিশ্বাস করেন না। সারা পৃথিবীতে যারা রাষ্ট্র চালায় তারা কিন্তু নানান ভুলভাল বিশ্বাস করে। ট্রাম্প বিশ্বাস করে যে ইরানকে ধ্বংস না করলে, অর্থাৎ ইরানের তেল গ্রহণ না করলে ট্রাম্প ধনী হতে পারবে না। কিন্তু এর থেকে যে আরো দীর্ঘ দৃষ্টিতে দেখা সম্ভব সেটা তো রাজনীতিবিদরা দেখে না। বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে একই জিনিস। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের মধ্যে একে তো তারা নিজেরা অঢেল অর্থ কামাই করেন, দ্বিতীয়ত তারা এটাও বিশ্বাসই করেন না যে দুর্নীতি বন্ধ করার দরকার আছে বা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার দরকার আছে। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখুন, আমি মনে করি যে দুর্নীতি বন্ধ করার দরকার আছে এবং এটাকে যথেষ্ট পরিমাণে কমিয়ে আনা খুবই সহজ কাজ। ইচ্ছা এখানে প্রধান, ইচ্ছা শক্তি।
সামনে যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, আমি সবাইকে অনুরোধ করব আমরা ভিন্ন ব্যবস্থায় যাই। বর্তমান যে দুর্নীতির ব্যবস্থা আছে, যেখানে আপনার কিছুদিন মন্ত্রী থাকলে, সচিব থাকলে 4টা গাড়ি 4টা বাড়ি হয়ে যায় অনায়াসে, 4টা গাড়ি 4টা ড্রাইভার, বাড়ি কত হয় সেটা তো হিসাব জানি না। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আপনি মনে করেন একজনকে 4টা গাড়ি 4টা ড্রাইভারের ব্যবস্থা করে দিলেন, আপনি আপনার দলের যদি 5 কোটি 10 কোটি সমর্থক থাকে সবাইকে পারবেন? আপনার দলের যদি হার্ড কোর সমর্থক যদি 10 লাখ থাকে সবাইকে পারবেন? আপনার দলের 2 লক্ষ নেতা কর্মী থাকলে সবাইকে পারবেন? পারবেন না তো। অঢেল অর্থের মানিক বানানো। সুতরাং আসলে এই সিস্টেমটাই কিন্তু ভুল। আমি যেমন ছাত্রলীগের অনেকের কথা শুনি, এরা নাকি 100 কোটি টাকার মালিক ইত্যাদি ইত্যাদি শুনি, আমি জানি না। কিন্তু আমার সাথে যেসব ছাত্রলীগের ছেলে মেয়েরা যোগাযোগ করে, প্রত্যেকটা কপর্দক শূন্য। তার মানে কি? তার মানে হলো যে হয়তো কারো টাকা আছে কিন্তু বেশিরভাগের নাই। অর্থাৎ পুরনো যে পদ্ধতিটা চলে আসছে সেটা থেকে কিন্তু আসলে ভিন্ন দিকে দৃষ্টিটা আমাদের দিতে হবে। এই দৃষ্টি দিলে আমরা দুর্নীতি যেমন কমিয়ে আনতে পারবো, এবং দুর্নীতির টাকা যদি এইভাবে বন্টন হয়, কেউ 4টা গাড়ি 4টা ড্রাইভার এবং সাথে আপনার অনেক বড় বড় বাড়ি এবং পাশে আরেকজন কেউ পাচ্ছে না, এটা কিন্তু সমাজের সবচেয়ে বড় কথা হলো যে আপনার সমাজের মধ্যে সম্প্রীতিটা কিন্তু নষ্ট করে। বাংলাদেশের মানুষের যে 24-এর জঙ্গি উত্থানে মানুষকে নামাইতে পারার একটা ছিল, কিন্তু এই পিনাকি ইলিয়াসদের, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, এইটাকে ফুলিয়ে পাভিয়ে বলার আসলে তাদের সাফল্য। আওয়ামী লীগ সরকার কিন্তু কোনোভাবেই কিন্তু সেই দিকে সেই জিনিসগুলো মোকাবেলা করে নাই। কিন্তু সত্যই রয়ে যাচ্ছে, সত্য রয়ে যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার ছিল 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকার। পরবর্তীতে আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ডেটাগুলো দেখি, বিভিন্ন উপাত্ত দেখি, আমরা দেখি যে দুর্নীতি কিন্তু শেখ হাসিনা সরকার অনেক কমিয়ে এনেছিলেন, অন্তত 2001 থেকে 2006 সময় থেকে। এই 2001-2006 কিন্তু আবার আমাদের এই সালাউদ্দিন সাহেব যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, নাজমুল হুদা ছিলেন যোগাযোগ মন্ত্রী, সালাউদ্দিন সাহেব ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ে তো টাকার কিন্তু বস্তা বস্তা টাকা, ওইখানে ওই যে রোড হাইওয়ে, বুঝতেই পারছেন। সেই দিক থেকে কিন্তু আমাদের ওবায়দুল কাদের সাহেব কিন্তু দেখেন নিরীহ মানুষ, তার কিন্তু ওইভাবে টাকা করি কিন্তু নাই। অর্থাৎ সৎভাবে আমরা কিন্তু দুর্নীতি অনেক টাকা নিয়ে এসেছিলাম। শেখ হাসিনা যে বলছিলেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, ওইটা উনি আসলে একটা দেশের মানুষকে উনি যতটা আপন ভাবেন ওই অবস্থায় বলেছিলেন। অর্থাৎ ওই জিনিসটা যদি আপনার ব্যাখ্যা করে দেখি, দেখেন আমাকে দোষে দুষ্ট করেন না, আমি যখন সমালোচনা করি আমি কিন্তু শেখ হাসিনার মুখের দিকেও তাকাই না, খালেদা জিয়ার মুখের দিকেও তাকাই না। শেখ হাসিনা কিন্তু এই পিয়নের কথাটা কিন্তু দুর্নীতি দমনের এবং দুর্নীতির কোর ইস্যুগুলো অ্যাড্রেস করার ওনার যে একটা আকাঙ্ক্ষা আছে, বা উনি যে এই সম্পর্কে সচেতন, সেই প্রশ্ন কিন্তু এই কথাটা ছিল। কিন্তু সেটাকে টুইস্ট করে এই ধরনের কথা অবশ্যই আর টুইস্ট করে ফেলা যায়। আমি যেমন সালাউদ্দিন সাহেবের একটা কথা টুইস্ট করলাম, উনি কি বললেন? উনি বললেন যে আমি একেবারে গরিব না, আমার 4টা গাড়ি 4টা ড্রাইভার আগেই ছিল। আমি টুইস্ট করে বললাম যে মোটামুটি গরিবের 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকে। এটা কিন্তু টুইস্ট করেছি, আমি আগেই স্বীকার করছি। এইভাবে কিন্তু শেখ হাসিনার কথাটাকেও কিন্তু জঙ্গি মৌলবাদীরা টুইস্ট করে ফেলেছে। যাই হোক, দুর্নীতি সংক্রান্ত আলোচনা অনেক। আমি যেটা মনে করি, আমরা যদি দেশ শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য করতে পারি তাহলে দুর্নীতি 50% কমে যাবে। আর আমরা যদি সচেতন হই, আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা মানুষের জন্য আপনার সুন্দর জীবন চাই, ভালো খাবার ব্যবস্থা করি, সহমর্মিতার মাধ্যমে সবার জন্য ভালো কাপড়ের, ভালো চিকিৎসার সবার জন্য ব্যবস্থা করব, এই ফিলসফি থেকে যদি আমরা যাই তাহলে সেটার ভাগিদার তো আমরাও হব। অর্থাৎ আমরা যারা রাষ্ট্র চালাবো, আমরা যারা মন্ত্রী হব, আমরা যারা এমপি হব, আমরা যারা সচিব হব, আমরা যারা রাষ্ট্রদূত হব, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকব, সবাই তো আমরা সেটা সুবিধাটা পাবো। এইটা একটা ফিলসফি আপনারা গ্রহণ করতে পারেন। আরেকটা হলো, এই যে দুর্নীতি করে 5 বছর 10 বছর রাষ্ট্র চালিয়ে রাষ্ট্রটাকে ফেলে আপনার মৌলবাদীদের হাতে ক্ষমতা চ্যুত হওয়া, এইটার চেয়ে আমরা এমনভাবে রাষ্ট্রটা চালাবো যে রাষ্ট্র দীর্ঘদিন আমাদের হাতে থাকবে। মনে করেন আপনি 5 বছর দুর্নীতি করে 100 কোটি বা 1000 কোটি টাকার মালিক হয়ে গেলেন, পরে আপনাকে পালিয়ে যেতে হলো। এই অবস্থাটা ভালো না? আপনি মন্ত্রী থাকলেন, আপনি তেমন কোনো দুর্নীতি করলেন না, আপনি সুখে শান্তিতে থাকলেন, এবং এমনভাবে আপনি আপনার সিদ্ধান্তগুলো নিলেন যে আগামী 20 বছর আপনি বা আপনার ছেলের বা আপনার ভাইয়ের বা আপনার একজন সহকর্মীর মন্ত্রী হওয়ার সুযোগ থেকে গেল, সেটা ভালো। এই জায়গাগুলোতে আসলে আমাদের মূলধারার মানুষগুলোকে মোটিভেটেড করতে হবে। বিশেষ করে আমি এই জায়গাটা করতে চাই আওয়ামী লীগের তরুণ সমর্থকদের, ছাত্রলীগকে বিশেষ করে। আমার মনে হয় উত্তম মোটিভেশন দ্বারা আমরা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত, পুরোপুরি না হোক, একটা সহনীয় মাত্রার সমাজ গড়তে পারবো, যেখানে আসলে কারো সত্যিকারের ইনকাম সোর্স না থাকলে শুধু সরকারি কাজকর্ম করে, হ্যাঁ, 4টা ড্রাইভার 4টা
4টা গাড়ি, 4টা ড্রাইভার এবং আরো এর সাথে আপনার যদি আরো বাড়ি ইত্যাদি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যোগ করেন, এগুলার যেন কেউ এভাবে এত নগ্নভাবে যেন কেউ মালিক হতে না পারে।